হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অরুণ মুখার্জি শো। আরেকটা ফ্রেশ দিন, আরেকটা ফ্রেশ ইন্সপিরেশনাল পার্সোনালিটি। তো আর দেরি না করে আমার গেস্টকে ওয়েলকাম করা যাক। অর্ণব, ওয়েলকাম হ্যালো, টু দ্য অরুণ মুখার্জি থ্যাংক শো। ইউ। তো অর্ণবের ব্যবসাটা আমার নিজেরও খুব পছন্দের। হি ইজ ইনটু এফএমসিজি ডিস্ট্রিবিউশন অ্যান্ড ছেলেটা আজকের দিনে প্রায় 200 কোটি টাকার ব্যবসা করছে। তো যারা বলে যে নেসেয়ার্সরা বলে বা ডুমস্টার্সরা বলে যে কলকাতাতে ব্যবসা হচ্ছে না বা বাঙালিরা করতে পারছে না, তো তাদের মুখে সপাটে একটা চড় এই ছেলেটা। তো অর্ণব, কিভাবে ব্যবসাটায় আসা? অ্যাকচুয়ালি এই এফএমসিজি ডিস্ট্রিবিউশনে আমার আসার কোনো প্ল্যান ছিল না। আমি আমার যদিও দাদু বাবা স্টার্ট করে, কিন্তু ডিস্ট্রিবিউশন আমরা তখন আসানসোল, বর্ধমান, দুর্গাপুরে আমুলের হতো। খুব একটা ওরম ইনকাম হতো না, মানে ইনকামের থেকে বেশি হ্যাপা বেশি থাকতো। ক্রেডিট সাইকেল লম্বা থাকতো, ব্যাড ডেট হওয়ার চান্সেস থাকতো, মার্জিন অনেকই মিনিমাল থাকতো। তো ছোট থেকেই মানে খুব একটা যে বিজনেসে এইটা করার ওরম ইচ্ছে ছিল না, তাই মা বলতেন যে পড়াশুনোতে মন দাও, পড়াশুনো করো, ডিগ্রি নিয়ে বাইরে করো। তো পড়াশুনো খুব একটা মানে থ্রু আউট দ্য ইয়ার তো পড়তাম না, ওই লাস্ট মোমেন্টে পড়ে তাও মার্কস ভালো নিয়ে মানে আসতাম। ওস্তাদের মার শেষ সাথে। কাইন্ড অফ। যদিও আমাকে অনেক সময় মানে টিচাররা বলতেন ফার্স্ট আসতাম, তো আদার বনে শিয়াল রাজা বলতেন যে অন্য কোনো নেই, তাও তো তাও মানে মেন মার্কস চাইতেন, তো মার্কসটা আমি নিয়ে এসে যেতাম। ওটা এবার 12 মাসে আনি না 1 মাস পরে আনি। তো ছোট থেকেই তো সবাই বলতো যে শর্টকাটে জিনিস হয় না। তো ওই করতে করতে গ্রাজুয়েশনের পর দেখি সব বন্ধু বান্ধবরা সিএস করে। তো আমি দেখি সবাই সিএস করছে, আমার ওই অ্যাকাউন্টেন্সি ভাল লাগতো, কিন্তু ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার কোনো ইচ্ছে ওরম ছিল না। আমার ফিনান্স নিয়ে খুব ইচ্ছে ছিল, মানে পড়তাম নিউজ পেপারে, রাকেশ ঝুনঝুনওয়ালার ব্যাপারে পড়তাম, স্টক মার্কেটের খুব ইন্টারেস্ট করতো, কিন্তু আমাদের ফ্যামিলিতে কেউ স্টক মার্কেট নিয়ে কোনো ইন্টারেস্টেড ছিল না। তখনই আমি গ্রাজুয়েশনের পর ইন্টারন্যাশনাল সিএফএ আর এফআরএম করি, যে একটা ডিগ্রিটা আমাকে প্ল্যাটফর্ম দেবে যাতে আমি ইনভেস্টমেন্ট ব্যাংকে ঢুকতে পারি। তো ইন্টারন্যাশনাল সিএফএ লেভেল 2 করি, এফআরএম দুটো লেভেলই পার্ট কমপ্লিট করি, এইচএসবিসির হেজ ফান্ড ডিভিশনে জয়েন করি এক্সপিরিয়েন্স এর জন্য। তারপর আমার মর্গান স্ট্যানলি থেকে অফারও আসে ওখানে অ্যানালিস্টের রোলে বাইরে আমেরিকায়। তখনই আমাদের বিজনেসের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো সেজ দাদু, মিস্টার কেডি পল, আমাদের ফ্যামিলির যিনি গডফাদার ছিলেন, তো উনি আমাকে বলেন যে তুমি যদি এটা পারসু করতে চাও তো তুমি যাও, কিন্তু এই যে বিজনেসটা আছে এটা র্যাপ আপ হয়ে যাবে। তো এবার দাদু বর্ধমান গ্রাম থেকে এসে এগুলো সেট আপ করে, বাবাও নিজের পুরো এফর্ট দেয়। তো আমি ভাবি ঠিক আছে, এতে টাইমটা দিই। আমি কিন্তু সেলস এর কোনোদিনই আমি কিছুই বুঝতাম না, কেন কি আমি ওই নাম্বারস ফিনান্স এইগুলো নিয়ে আমার ভাল লাগতো। ইভেন আমি যখন জব করি কলেজে থাকতে থাকতে, আমি কখনো পকেট মানি চাই না, কেন কি বাড়ির অবস্থা তখন একটু ডোলড্রামসে থাকে। তো জবও যখন করি আমি সেলস এর জব করি না, আমি ইনবাউন্ড কল সেন্টার বা আইসিআইসিআই এর ইডিসি মেশিনের ওখানে জব করি, যেখানে সেলস করতে না হয়। তো আলটিমেটলি আমাকে তখন সেলসেই ঢুকতে হয়। তো আমি জবটা ছেড়ে দিই এইচএসবিসির, আর বাইরে যে জব এর অ্যাপ্লিকেশন থাকে ওটা আমি মানে রিজেক্ট করে দিই, আর এফএমসিজি তে ঢুকে যাই। তারপর থেকে জার্নি স্টার্টেড। সেজ দাদু 60 বছর বয়সে এন্টারপ্রেনারশিপ শুরু করে, and by the time he hit 80 it became the fourth largest biscuit manufacturer, হ্যাঁ, right? হ্যাঁ। তো মানে কতটা ইন্সপায়ার করতে মানুষটা। আমাদের ফ্যামিলিতে দাদুরা 5 ভাই 1 বোন, সবাই বিজনেসে ছিল। দাদুই স্টার্ট করে তার বাবার সাথে এসে। কিন্তু আমাদের যদি কেউ ইন্সপায়ারিং অ্যান্ড রোল মডেল থাকে সেটা সেজ দাদু। সেজ দাদু বিস্ক ফার্ম স্টার্ট করেন 60 বছরে, কিন্তু তার আগে উনি ডিস্ট্রিবিউশন, সিএনএফ অ্যান্ড ট্রান্সপোর্টেশনে অনেক বড় কাজ করেন। উনি ব্রিটানিয়ার নাম্বার 1 ডিস্ট্রিবিউটর হন পুরো ইস্ট ইন্ডিয়াতে। নেসলে, ডাবর সবকিছুরই ডিস্ট্রিবিউশন, সিএনএফ এ ভালো টার্নওভার করেন। তো উনি ইন্সপিরেশন থাকেন। আর আরেকটা কি উনি ইন্সপায়ার করেন যে উনি
অনেক এডুকেটেড ছিলেন। উনি মানে স্টার্টিং এ লয়ের ডিগ্রি করেন, তারপর উনি হেডমাস্টারও থাকেন, উনি স্টুডেন্ট ইউনিয়নও করতেন। তো এডুকেশন একটা কি যে মানে প্লেস করবে, ওটা ওনার থেকে অনেক আমরা ইন্সপায়ার্ড হই। তো নিজের ফ্যামিলি থেকে মানে মানে জিনিসটাকে অ্যাকনলেজ করা যে ঠিক আছে, বাট আমি আমার একখানা আইডেন্টিটি বানাতে চাই ফ্রম স্ক্র্যাচ, হাউ ডিফিকাল্ট ওয়াজ দ্যাট? আহ, বেশ ডিফিকাল্ট থাকে, মানে নাম শুধু থাকলেই তো কাজ হয় না। কেন কি উনি অলরেডি অন্যান্য কোম্পানির ডিস্ট্রিবিউশন করতেন, ডিস্ট্রিবিউশনের জন্য ফান্ড লাগে, ইনফ্রাস্ট্রাকচার লাগে, ইনফ্রাস্ট্রাকচার এজ ইন গোডাউন স্টাফ সব লাগে, কানেক্ট লাগে। আমি যখন বিজনেসে আসি, বাবা তখন বিজনেসটা দেখেন না, তো আমাকে স্ক্র্যাচ থেকেই স্টার্ট করতে হয়। যে কোম্পানিগুলো আমাদের থাকে সেটা বর্ধমান, আসানসোল, দুর্গাপুরে, সেটা শুধু আমুলের লিকুইড মিল্ক থাকে, সেটা কনভেনশনাল ডিস্ট্রিবিউশনের সাথে টোটালি ডিফারেন্ট। ভোর 5টার সময় আসে স্টক, বাই 9টা কাজ শেষ হয়ে যায়। সেটা আমি রেখে দিই, কেন কি প্রথমে তো জিনিসটা বুঝতে হবে। তো ওই 4 আওয়ার্স ভোরবেলায় 5টায় ওঠা, মানে আমি খুব একটা আর্লি রাইজার ছিলাম না, আমি একটু লেট রাইজ করতাম 8টা 9টায়, বাট কাজের জন্য করতে হয়, 2 বছর সেখানে আমি টাইম দিই। অ্যান্ড স্ক্র্যাচ থেকে একটা জিনিস বিলিভ করি, সেই এফর্টটা যদি দেওয়া যায় কোনো কিছুতে, আপনার যদি ওই আইডিয়াটা নাও থাকে, গ্র্যাজুয়ালি আপনি ওই কানেক্ট আর ওই কন্ট্যাক্টটা আপনার হয়ে যাবে। ইচ্ছেটা যদি মন থেকে থাকে, ইউ উইল বিল্ড ইট আপ গ্র্যাজুয়ালি। মানে আমুলের যে কোঅপারেটিভ সোসাইটিটা, হ্যাঁ। দ্যাট ইজ আ কেস স্টাডি, রাইট? ইন্ডিয়াতে অমনি ধরনের রিচ হ্যাঁ, বা অমনি ধরনের সোশ্যাল ইম্প্যাক্ট হ্যাঁ, কেউ আমার মনে হয় না আজকের দিনে করতে পেরেছে বা ভাবতেও পেরেছে। ট্রু। তো ওটা ইন্সপায়ার করে। আমুল খুব একটা ইন্সপায়ার করে না, কেন কি আমি বিলিভ করি যে যে ফ্যামিলি 3টে জেনারেশন একটা কোম্পানির ডিস্ট্রিবিউশনের রিচটা বড় করতে এফর্ট দিচ্ছে, তো কোম্পানির এন্ড থেকেও সেই এফর্টটা দেওয়া উচিত ডিস্ট্রিবিউটরকে। ডিস্ট্রিবিউশন নর্মালি জেনারেলি সবাই ভাবে, আমিও ভাবতাম আগে, যে ডিস্ট্রিবিউটর হওয়া একটা খুব রেসপেক্টেবল কাজ। মানে যদি আমরা ফুড চেনে ভাগ করি, রিটেলার, তারপর হোলসেলার, তারপর ডিস্ট্রিবিউটর, তারপর সিএফএ, বাট ওটা একদমই না। মানে আগে ওটা ছিল যেখানে ডিমান্ড যা ছিল, সাপ্লাই কম ছিল। আমি যবে থেকে জয়েন করি, ডিস্ট্রিবিউটর ওয়াজ জাস্ট নিজের রিস্কটাকে, যে ক্রেডিট রিস্ক আছে সেটাকে মিটিগেট করার একটা মাধ্যম। মানে এক্সাম্পল যদি দিই, যে কোম্পানি নিজে ডিরেক্টলি কাজ করতে পারে, দে ডোন্ট হ্যাভ টু পে দ্যাট মার্জিন। কোম্পানি কি করে, 4% একটা কস্ট হয় ডিস্ট্রিবিউশন করতে, যেটা কোম্পানি করলে তারও লাগবে। সে 2% যেমন বিল ডিসকাউন্টিং এ হয়, সে নিজের রিস্কটাকে মিটিগেট করে ডিস্ট্রিবিউটর বানিয়ে দেয়। এবার ডিস্ট্রিবিউটরকে যে সাপোর্ট, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি, সেটা কোম্পানি আগে করতো, আগে খুব ক্লোজ ছিল। এখন কোম্পানিরা যে ইনভেস্টর খোঁজে, ডিস্ট্রিবিউটর যতদিন আছে ক্যাপিটাল ইনট্যাক্ট ঠিক আছে, নাহলে ডিস্ট্রিবিউটর ব্যাংকরাপ্ট, তো আর একটা ডিস্ট্রিবিউটর অ্যাপয়েন্ট করে নেয়। তো তোমার হিসাবে কিছু কিছু কোম্পানির নাম আমি নেবো না, তারা ডিস্ট্রিবিউটরকে ওয়ার্কিং ক্যাপিটাল সাপ্লায়ার হিসেবে দেখে। এক্স্যাক্টলি, কিছু কিছু না, সব কোম্পানি ওরম দেখে, ওকে। মেজরিটি কোম্পানি। এটাও আমার এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারি। একটা আমি মানে ব্র্যান্ড লঞ্চ করেছিলাম করোনার সময়, তো তখন আমি দেখলাম যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো দেখো, যে কোনো জিনিস মানে বড় করার জন্য আমাকে যদি আজকের দিনে একখানা 10 তলার বিল্ডিং এর কথা ভাবতে হয়, মানে আমি পার্সোনালি তো ভিতের কথা ভাববো, right? তো তোমার ডিস্ট্রিবিউশন বিজনেস মানে আনটিল অ্যান্ড আনলেস ইউ ক্রিয়েট দ্যাট ভিত বা ফাউন্ডেশন, তুমি বড় কথা হয়তো ভাবতেই পারবে না। তুমি হয়তো রিজিয়ন সেন্ট্রিকই রয়ে যাবে, কলকাতার হয়তো কোনো পাড়া মহল্লা বা গলি। তো এই ফাউন্ডেশনটা বানাতে তো অনেক টাইম লেগেছিল, কিভাবে করলে? আমি ছোট থেকেই কোনো জিনিস, মানে ইভেন কম্পিউটারের আমার খুব শখ ছিল সফটওয়্যার করা। কেউ যদি 3 পেজের সফটওয়্যার করতো, ওটা আমি হাফ পেজে করে দিতাম। তো আমি ওই টাইম অ্যান্ড এফর্টটা আমি বিলিভ করতাম কাট করে প্রোডাক্টিভিটিটা বাড়ানোর। এতেও আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি আমি শিখে যাব, কিন্তু ইটস নট দ্যাট ইজি। কেন কি অনেক কিছু নিটিগ্রিটিস থাকে,
একটা কোনো কোম্পানির ডিস্ট্রিবিউশন করতে গেলে 4টে সিজন হয় এক বছরে। ওই 4টে সিজনে 4 রকম ভাবে কোনো ডিস্ট্রিবিউশনের প্রোডাক্টস এর অফটেক ক্যাটাগরি ওয়াইজ ডিফার করে। সেটাও 2-3 বছর করলে তখন বোঝা যায়, কেন কি ডিস্ট্রিবিউশন করাটা এক পার্ট, ডিস্ট্রিবিউটার্সরা ডিপেন্ডেন্ট হয় হোলসেলার অ্যান্ড রিটেলারের ওপর। তো কোনো ডিস্ট্রিবিউটার বড় কেন করতে পারে না, কেন কি দে আর ডিপেন্ডেন্ট অন হোলসেলার। আজকে যদি আমি 100 টাকার গুডস কিনিও, ওই 100 টাকায় আমাকে 80 রুপিজের গুডস আমাকে হোলসেলারের ওপর ডিপেন্ড করে দিতে হবে, ইদার তাকে ক্রেডিট দিতে হবে, বা সে মানে ক্যাশে নিল, বা সে যদি না নেয় আমি 100 টাকার গুডস বিক্রি করতে পারবো না। তো ডিস্ট্রিবিউশন নেওয়ার আগে আমি ভেবেছিলাম যে আগে আমি সব থেকে বড় ট্রেডার বা হোলসেলার হব। ওই ফাউন্ডেশনটা আমি বিল্ড করতে স্টার্ট করেছিলাম। আমি আমুলের বিজনেস র্যাপ আপ করে দিই, কেন কি আমুলের বিজনেস স্টার্টিং এ ভালোই হচ্ছিল। 2000 ক্রেট করতাম তখনকার সময়। 2000 ক্রেট ভ্যালু ওয়াইজ হচ্ছে 450 টাকা, তো 9 লাখ টাকার আসতো। ওই দিনই বিক্রি হয়ে যেত, 2% মানে মার্জিন থাকতো। 4 ঘন্টায় র্যাপ আপ, টাকা ব্যাংকে জমা হয়ে যেত, নো ক্রেডিট রিস্ক, নো স্টক রাখার রিস্ক। কিন্তু সেটা যখনই স্কেল করছিলাম, তো যে কোম্পানির যে রিজনাল হেড আসে, সে এরিয়া কাট করতে থাকে। 2000-কে কাট করে 1500 করে দেয়, 1500-কে কাট করে 1000 করে দেয়। সেটা আবার আমি বাড়াই, কিন্তু সে আবার কাট করে অন্য ডিস্ট্রিবিউটার বানিয়ে দেয় আমার এরিয়ায়। তো আমি দেখি এখানে এফর্ট দেওয়াটা বৃথা, কনভেনশনাল ডিস্ট্রিবিউশনে ঢুকবো। এবার ডিস্ট্রিবিউশন তো কেউ দেবে না, ক্যাপিটালও ছিল না। একটা ডিস্ট্রিবিউশন করতে গেলে মিনিমাম 50 lakhs লাগে কোনো কোম্পানির, বড় বাজারের মতন এরিয়াতে। অ্যান্ড ক্রেডিবিলিটি ইনফ্রাস্ট্রাকচার না থাকলে কেউ দেবে না, মানে টাকা থাকলেও ডিস্ট্রিবিউশন পাওয়া যায় না। তো আমি সেই বড় বাজারেই আমি হোলসেল থেকে স্টার্ট করি। মার্কেটে যাই, শিয়ালদা মার্কেট, যেটা বৈঠকখানা বলে, বড় বাজারে সব যাই হোলসেলারদের কাছে, খিদিরপুর যাই, গিয়ে তাদের থেকে অর্ডার ওঠাই, জিনিসটা বুঝি। বুঝতে বুঝতে 2-3 বছর লাগে, তারপর আস্তে আস্তে আমি ওটা বড় করতে লাগি। ডিস্ট্রিবিউশনে প্রথম কে ভরসা করলো তোমার মধ্যে? ডিস্ট্রিবিউশনে যদি আমি বলি, ফার্স্ট আমাকে জ্যোতি ল্যাবরেটরি, মানে যদিও ছোট এরিয়া থাকে, আমার সাউথ ক্যালকাটায় একটা জায়গা থাকে 2-3 হাজার স্কোয়ার ফিটের, তো ওটা মানে পড়েই থাকে। তো আমি ট্রেডিং এ, হোলসেলে আমি বেশ বড় ভলিউম করছিলাম, কিন্তু জায়গাটা পড়ে থাকে, তো আমি ডিস্ট্রিবিউশনে জ্যোতি ল্যাবরেটরিকে অ্যাপ্রোচ করি। উজালা। উজালা, সেখানে যে কারেন্ট ডিস্ট্রিবিউটর ছিল, সে 5 লাখ টাকার ডিস্ট্রিবিউশন করতো। ওটা রিটেল মার্কেট, ইটস নট আ হোলসেল মার্কেট, খুব একটা বড় এ হওয়ার না। সাউথ ক্যালকাটা ইজ আ মানে ক্যাশ রিচ মার্কেট, সার্ভিস ইজ দ্য মেইন থিং, মানে পুরো রেঞ্জ সার্ভিস করা, প্রপার টাইমলি ডেলিভার করা। ডিস্ট্রিবিউশনে টাইমলি ডেলিভারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিট ওয়াইজ থাকে প্ল্যান, সেলসম্যান অর্ডার নিয়ে যেই দিন আসছে নেক্সট দিন ডেলিভারি দিতে হবে, সেটা 3 দিন পর ডেলিভারি দিলে রিজেক্টও করে দিতে পারে। তো সেই জিনিসটাকে আমি হাতে করেই করি, প্রপার রিটেল ডিস্ট্রিবিউশন একদম বেস থেকে। 5 লাখটা 15 লাখে করি, নাম্বার 1 ডিস্ট্রিবিউটারও হই ইন্ডিয়াতে গ্রোথ ওয়াইজ। সেখান থেকে ডিস্ট্রিবিউশনের একটা ভালো আইডিয়া হয়। তার আগে অবধি ডিস্ট্রিবিউশন জিনিসটা শুনতে খুব ভালো লাগে, বাট সেখানে কোম্পানি, ইউ আর অব্লিগেটেড টু টেক অল দ্য গুডস, কোম্পানি যাও বিল করবে, ওয়েদার ওটা সেল হোক না হোক। ট্রেডিং এ কিন্তু ওরম না, ট্রেডিং এ শুধু ক্রিম মাল যেটা বিক্রি হবে গুডস, সেটাই নাও। তো ওই স্টক হোল্ডিং এ নন সেলেবল বা নন মুভিং গুডস অনেক বেশি হয়ে যায় ইনভেস্টমেন্ট। তো সেই জিনিসটা ডিস্ট্রিবিউশনে কিন্তু মানে বেশ একটা ক্যাচ থাকে। তো জ্যোতি থেকে স্টার্ট করি, তারপর ইমামি করি, ইমামি খুব একটা ট্র্যাকশন নেয় না, তারপর সেখানে রজনীগন্ধার ডিস্ট্রিবিউটরশিপ নিই পুরো সাউথ ক্যালকাটা। অ্যান্ড বড় বাজারে 2020 থেকে নিভিয়ার ডিস্ট্রিবিউশন নিই, সেটা বেশ বড় হয়। ডিস্ট্রিবিউশনটাও আমি নিই মানে নট অ্যাজ আ ডিস্ট্রিবিউটর হয়ে আমি রেসপেক্ট পাবো ওটার জন্য না, কি হয় আমার স্কেলটা অনেক বড় হয়ে যায়।
এবার স্কেলটা যখনই আমার বড় হয়, আমি বাইরে থেকে আমার প্যান ইন্ডিয়া নেটওয়ার্কটা খুব স্ট্রং হয়ে যায়। এই যে 2014 থেকে 2020 প্যান ইন্ডিয়াতে আমার খুব স্ট্রং নেটওয়ার্ক হয় অ্যাক্রস অল জোনস, বিট ওয়েস্ট, বিট নর্থ, বিট সাউথ। মানে কাউকেও যদি কোনো স্টক দিতে হয় ইস্ট ইন্ডিয়াতে, সেটা মানে আমাকেই তারা প্রেফার করে। রিলেশনশিপ, মানে যেটা আমি বুঝি, সেল তো জানতাম না, যেটা বুঝলাম যে এভরিথিং ডিপেন্ডস অন দ্য ইকোসিস্টেম অ্যান্ড রিলেশনশিপ। আর একটা জিনিস আমি খুব ভালো, মানে আমার হোলসেল ডেজ থেকে স্টার্টিং এ আমি একটা মানে অ্যাডভাইস পাই। আমাদের রাজারহাটে একজন খুব বড় ট্রেডার থাকেন, আইটিসি সিগারেটের। তো ওনার থেকে আমি তখন ভিভেল সোপ নিয়েছিলাম, খুব একটা অ্যামাউন্ট না, 2-3 লাখ টাকারই। তো আমি আমার স্টাফকে বলেছিলাম যে ওই দিনই পেমেন্ট করতে। তো সে ওই দিন কিছু কারণে পেমেন্ট করতে পারেনি, টাকাটা ছিল কিন্তু সে পেমেন্ট করেনি, লেট হয়ে গেছিল। তো আমি তখন ওনাকে কল করি, আঙ্কেল বলতাম, ওনাকে কল করে আমি ওনাকে বলি যে স্টাফ এমনি মিস হয়ে গেছে, আপনি যদি বলেন আমি এখনই এসে পেমেন্ট করে দিচ্ছি। উনি বললেন ঠিক আছে। তো আমি ওনার কাছে পেমেন্টটা নিয়ে যাই। 2-3 লাখ খুব একটা ওনার কাছে, কেন যিনি কোটি টাকার ব্যবসা করতেন, কিন্তু হি ওয়াজ ভেরি হ্যাপি আমি যখন ওনাকে পেমেন্টটা দিই। কেন কি আমি বলেছিলাম যে এই দিনই স্টক আসবে, ওই দিনই আই ডু দ্য পেমেন্ট। তো তখন উনি আমাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেন যে পেমেন্ট আর কমিটমেন্ট যখন তুমি কাউকে দেবে, অলওয়েজ ফুলফিল ইট, বিকজ দ্যাট উইল ক্রিয়েট দ্য ইকুইটি। তো তখন আমার ওই ওয়ার্ডস গুলো খুব মনে ধরে যায়। ওই সেম প্রিন্সিপালে আমি প্যান ইন্ডিয়া ব্যবসাটা যখনই করি, ওই এক্সক্লুসিভ রাইটটা আমি পেয়ে যাই। আর তাদের সাথে জাস্ট বিজনেস ডিল না, তাদের সাথে ফ্যামিলি রিলেশন আমার হয়ে যায়, সেটা আমাকে খুব গ্রো করায়। ওর সাথে ডিস্ট্রিবিউশন কথা বলছি, আর বার্ডিং এর মানে এটাই আমি সাজেশন দেবো যে প্রতিটা ওয়ার্ডে মানে শেখার আছে। ও উজালার কথা মেনশন করলে, মানে জ্যোতি ল্যাবরেটরিজ 100 টাকা দিয়ে স্টার্ট করেছিল, সিঙ্গেল প্রোডাক্ট কোম্পানি, আজকের দিনে দ্যাট ইজ আ 20,000 crore মেগা হাউস, রাইট? ইটস একটাই প্রোডাক্ট বলতে পারবে, লোকে সেকেন্ড প্রোডাক্ট যদিও আছে, হয়তো আপনারা জানবেন না বা এখন হয়তো মাথাতেই আসবে না। ও বললো ইমামির কথা, রাইট? রাধেশ্যাম আগরওয়াল, ধরুন লিস্ট অফ বিলিয়নিয়ার্স। ভালো লাগে যে ওয়েস্ট বেঙ্গল থেকেও আমাদের বিলিয়নিয়ার্সরা আছে, এন্ড কত বড় একটা ব্যবসা বানিয়েছে। ও বললো রজনীগন্ধার কথা, ব্যবসাতে 92% গ্রস মার্জিন থাকেই না, রাইট? রজনীগন্ধা সেটা করে। ও বললো আইটিসির কথা, ইন্ডিয়ান টোবাকো কোম্পানি। আজকের দিনে আইটিসির সবচেয়ে বড় মোট বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে সিগারেট লাইসেন্স ইন্ডিয়ান গভর্নমেন্ট আর দেয় না, এন্ড ওদের সিগারেট ব্যবসাতে পয়সাও ঢোকাতে হয় না, তাই জন্যই ওই জায়ান্ট হাতিগুলো পুষছে বেসিক্যালি, যেটা হচ্ছে আমাদের আইটিসি বা সোনার বাংলার যে জিনিসটা বানানো হয়েছে। বাট ইটস আ ক্যাশ মিন্টিং মেশিন। আর কিসের নাম বললে তুমি? আচ্ছা, সিগারেটস, রাইট? ওয়ার্ল্ড এর সবচেয়ে বড় ওয়েলথ ক্রিয়েটার লাস্ট 40 বছরে হচ্ছে ফিলিপ মরিস, ইউএস বেসড কোম্পানি। তো আমার মনে হয় মানে অ্যাজ অ্যান অন্টারপ্রেনার বা অ্যাজ আ বার্ডিং অন্টারপ্রেনার, প্রতিটা ওয়ার্ডে যদি অবজার্ভ করে শেখা যায়, অনেক কিছু করা যেতে পারে। ট্রু। আমি বলবো আমি যাও শিখেছি এফএমসিজির ব্যাপারে, মার্কেট থেকেই শিখেছি। মার্কেটের যারা সেলস হেড, রিজনাল হেড, তাদের থেকে শিখেছি, ফেলো ট্রেডার্স এর থেকে শিখেছি, ফেলো ডিস্ট্রিবিউটারের থেকে শিখেছি। আর আরেকটা যে জিনিস আমি ব্লেসিং বলবো ইন ডিসগাইজ, ইট ওয়াজ নট আ ইজি প্লেস। মানে আমার আগেও তো অনেকজন 20-30 বছর ধরে ছিল, লড়াইটা অনেক হয়, প্রত্যেক লেভেলে আমার লড়াই করে ওই যে জিতি, ওতে আমার এক্সপিরিয়েন্সটা ভালো বিল্ড হয়ে যায়, অনেক কিছু শিখতে পারি কম্পিটিশনের থেকে। দেখো, আমিও এফএমসিজি ব্যবসাতেই আছি, রাইট? আমাদের জুস বিভারেজের কোম্পানি আছে, তুমি যেটা জানো। ইয়েস, ইয়েস। তো ডিস্ট্রিবিউশনের থাকে যেটা আমি ফিল পাই বা যেটা আমার লার্নিং, প্রচুর ডিস্ট্রিবিউটর আছে যারা মহল্লা বা পাড়া কবজা করে আছে ফর ইয়ার্স। ইটস ভেরি ভেরি টাফ টু ব্রেক দেম। ভাঙলে কিভাবে তাদেরকে তুমি? আই এম প্রিটি শিওর তোমারও এক্সপিরিয়েন্স। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি আছে, আমি এই বিজনেসে যখন আসি, তো আমার তো নর্মাল যে ওই বানিয়া বুদ্ধি ওরম করে আমি আসি না, সিএফএ ব্যাকগ্রাউন্ড থেকে, নাম্বারস থেকে আমি আসি। তো আমি নাম্বার ক্রাঞ্চিংটা পছন্দ করতাম। আমি কি দেখতাম যে ভলিউম যেটা আছে, কেউ যদি 100 টাকা কোথাও বিক্রি করছে, আমার পয়েন্ট অফ সেলটা আমাকে বাড়াতে হবে। পয়েন্ট অফ সেলের জন্য আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আমাকে করতে হবে।
ফর এক্সাম্পল বেঙ্গল ইজ টোটালি ডিপেন্ডেন্ট বা বলবো ওয়াজ টোটালি ডিপেন্ডেন্ট অন সেলস টু বাংলাদেশ। বাংলাদেশের কত আই থিঙ্ক 20 crore পপুলেশনের পুরো গুডস গুলো এখান থেকেই যেত। এখন লাস্ট 1.5 বছর ধরে গভর্নমেন্ট চেঞ্জের জন্য যাচ্ছে না, তো মার্কেট ইজ প্রিটি ডাউন। স্টেপ বাই স্টেপ আমি করি। মার্কেট অ্যান্ড ট্রেডার্স ফ্র্যাগমেন্টেড। আমি রাজা কাটরা যে মার্কেট আছে ওখানে হেলথ ড্রিঙ্কস, সোপস, ডিটারজেন্টস এইগুলোর বিক্রি হয়। বাগড়ি মার্কেটে কসমেটিক্স, ডিও বিক্রি হয়। মেহতা বিল্ডিং এ ফার্মা অ্যান্ড আদার প্রোডাক্টস বিক্রি হয়। এরকম ডিফারেন্ট পয়েন্ট আছে। আমি কি করি, এক একটা করে ক্যাটাগরিতে আমি ঢুকতে থাকি। ঢুকতে থেকে আমি ওই ক্যাটাগরির ভলিউমটা বাড়াতে থাকি, পেনিট্রেটিং ইনটু ডিস্ট্রিক্ট, বর্ডারিং এরিয়াস যে আছে বাংলাদেশের, ডিফারেন্ট এক্সপোর্টার্স, বাইরের স্টেটস, এটার জন্যে কানেক্ট লাগে, প্রকিউরমেন্টের ডিফারেন্ট সাপ্লাই চেইন লাগে, ওই জিনিসগুলো বিল্ড করি। তো এবার সে সাপোজ একটা মহল্লায় কোনো ডিস্ট্রিবিউটার আছে, সে করে 100 টাকার বিজনেস। সে 100 টাকার বিজনেসে সে সাপোজ পাচ্ছে 90 রুপিজে। আমি ওই স্কেলটা অ্যাবনর্মালি হাই করে দিই। আমি 1000 টাকার গুডস নিচ্ছি। তো যখনই আমি 1000 টাকার গুডস নিচ্ছি, তো আমার প্রাইসটা 90 থেকে অনেকই কম হয়েছে। এবার হ্যাঁ, ওই গুডসটা নিয়ে তো শুধু না, ওটা এভরি মান্থ নিতে হবে আর বিক্রি করতে হবে। ওই ইকোসিস্টেমটা আমি বিল্ড করলাম। তো অবভিয়াসলি সে যদি তার ল্যান্ডিং হয় 90, আই ক্যান অলওয়েজ মানে বি অ্যাট আ আপার অ্যাডভান্টেজ দেন হিম। ওকে, তো তোমার মতে তুমি যেটা করেছো, বাকিরা ডিমান্ড সাপ্লাইটাকে করেছিল, তুমি এক্স্যাক্টলি। ডিমান্ড সাইডটাকেও মেপেছো, সাপ্লাই সাইডটাকেও মেপেছো, রাইট? হ্যাঁ, তো তাই জন্যই তাদের ব্যাপারটাকে তুমি নট অনলি ভেঙেছো, বাট তাদের হয়তো 10x করে দেখিয়েছো। তো এক্স্যাক্টলি। তাই জন্য তাদের আধিপত্য এমনি কমে গেছে বা চলে গেছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা আমি দেখলাম আর ফিল করলাম, সবাই উইথ দ্য ফ্লো যায়। 30 বছর ধরে যা চলে আসছে ওটাই মানে কনভেনশনাল, Conventional. আউট অফ দ্য বক্স। আউট অফ দ্য বক্স কেউ ভাবে না। মানে আমি যদি কাউকে বলতাম, বলতো এ তো এমনি বলছে। মানে কেউ কোনো এই জিনিসটাতে মানে যে একটু মাথা লাগাই, একটু ভাবি যে হ্যাঁ কিভাবে ডিফারেন্ট ওয়েতে করতে পারি। তারা নর্মাল যে গ্রোথ হয় 10%, 15%, ওতেই বিলিভ করে। হ্যাঁ, আমার মার্কেট থেকে, অ্যান্ড মেন এভরিথিং ইজ সিস্টেম ড্রিভেন ওরা কাজ করে। আমার বিজনেসে আমি নিজে সেল কি করে বাড়ানো যায় ওতে আমি ফোকাস করতাম। এখানে সেলসম্যান অর্ডার আনলো দোকানদার থেকে বা হোলসেলারের থেকে, যে অর্ডার আনলো ওতে গ্রো হলো, কোম্পানির লোকেরা গিয়ে 10% গ্রোথ দিল বা প্রাইস থেকে বাড়লো, ওই হিসেবেই। যে আমি 100% গ্রো করতে চাই বা অন্য প্রোডাক্টস অ্যাড করি, অন্য কোম্পানি অ্যাড করি, ওই মেন্টালিটিটা নেই। আর অবভিয়াসলি ওই মেন্টালিটিটা নেই। আর একটা জিনিস যেটা দেখলাম যে ইটস এ ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস। যদিও স্টার্ট করার জন্য আমার তো ক্যাপিটাল ছিল না, আমার তখন নেগেটিভ ক্যাপিটাল ছিল। কম মার্জিনে আমি তখন যে বিগ হোলসেলার্স আছে তাদেরকে আমি কেটার করতাম অন্য পয়েন্ট থেকে। বাট আলটিমেটলি ওই ফান্ডটা রোটেট করা, ঘোরানো, ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যেটা কেউ রিস্কটা নেয় না। হাঙ্গারটা নেই অ্যাকচুয়ালি। যেটা আমি বলতে চাই যে ওই হাঙ্গারটা না কোম্পানির এন্ডে আছে, না ডিস্ট্রিবিউটারের এন্ডে আছে, না হোলসেলারের এন্ডে আছে। দে আর ওকে উইথ দ্যাট 10% গ্রোথ, 5% গ্রোথ, 15% গ্রোথ। আচ্ছা, মানে আমার মাথায় একখানা কোয়েশ্চেন ঘুরপাক খাচ্ছে, সলভ করো এটা। আমি একখানা XYZ ব্র্যান্ড কলকাতার, হ্যাঁ। বেশিরভাগ লোকেরই মতন আমি সুপার ল্যাব, কিন্তু আমার ব্র্যান্ড খুব রেপুটেড, ভালো চলে। তুমি তোমার এই ডিমান্ড সাইডটা কোনো একটা জায়গায় সলভ করলে, তুমি অ্যাসার্টেন করলে যে এই ল্যাবফোর্ড ব্র্যান্ডের হিউজ ডিমান্ড, তুমি একটা মার্কেট ক্রিয়েট করলে, তুমি আমাকে অ্যাজ আ ম্যানুফ্যাকচারার অ্যাপ্রোচ করলে। বাট আমি যদি দেখি যে মানে আমি যা মাল বেচছি অন্য বাজার ডিস্ট্রিবিউটার হয়তো তার চেয়ে বেশি বিক্রি করে দিতে পারে, রাইট? হ্যাঁ। তো এই টিপসটা তুমি কিভাবে সলভ করো? মানে এটা আমি প্রিটি শিওর হয়। এটা হয়েছে, ও কলকাতার 2-3টে কোম্পানিকে অ্যাপ্রোচ আমরা করি। তাদের যা ভলিউম হয়, স্ট্যাগনেন্ট ভলিউম থাকে, সেটাকে গ্রো করাই। বাট একটা বলে না ওল্ড স্কুল মেন্টালিটি, যেটা কনভেনশনাল অ্যাপ্রোচ, মানে তারা গ্রো করছে না নট বিকজ অফ দেয়ার প্রসেস বা প্রোডাক্ট, বিকজ অফ দেয়ার মেন্টালিটি দে আর নট গ্রোয়িং। তো সেখানে কি হয়, এফএমসিজি কোম্পানি তো 15-20টাই আছে। এবার সবারই গ্রোথের দরকার,
আগে এমন শুধু জেনারেল ট্রেড ছিল, এখন আরো ডিফারেন্ট ফরম্যাট এসে গেছে, মডার্ন ট্রেড, ইনস্টিটিউশন। আস্তে আস্তে বাড়াই, মানে কেউ যদি 100 টাকারটা 1000 টাকা করতে চায় না, সে যদি চায় 200 টাকা, তো 200 টাকা, নেক্সট ইয়ার ওটা 200টা 300 হবে। হুম, আমি যদি কলকাতা বেস্ট কোম্পানির কথাই বলি, আইটিসি ইজ আ ক্যালকাটা বেস্ট কোম্পানি, হ্যাঁ। বাট ফুললি প্রফেশনালি ম্যানেজ। আইটিসির কিন্তু কোনো প্রমোটার নেই, পুরো প্রফেশনাল বোর্ড চালায়। তো এইসব কোম্পানিতে হিয়ারার্কি লেভেল কেমন হয়? এই কোম্পানির ডিস্ট্রিবিউশনে ঢোকা, এই রজনীগন্ধা, আইটিসি, যেইগুলোতে মানে যেই প্রোডাক্টস গুলো একদম মনোপলি আছে, এতে ডিস্ট্রিবিউশন পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। মানে ভেতরে কানেকশন না থাকলে ইউ ওন্ট বি এবল টু গেট ইন। তো ওটা খুবই ডিফিকাল্ট পাওয়া। সেকেন্ডলি, যেমন আমরা আইটিসির ইনস্টিটিউশনের কাজ নিই এই জাস্ট 3-4 মাস আগে। তো এখানে কানেক্টটা বার করা খুব দরকার, মানে যে সেখানে কাজ করেছে বা জানে, না হলে এখানে পাওয়া যায় না। এটা বেশ মজাদার, মানে হয়তো র্যাপিড ফায়ার হতে পারে, র্যাপিড ফায়ার, কারণ তুমি এত ভালো করে আনসার করছো। হাউ অ্যাবাউট 1873 সালের ডাক্তার বর্মন, ওদের ডিস্ট্রিবিউশন পাওয়া কতটা ইজি বা টাফ? ডাবার কলকাতায় তো আমাদেরই চেনাশোনা ফ্যামিলি করছে, বাট তার বাইরে সেটা পাওয়া যেতে পারে। যে ক্রিমটা ব্রিটিশরাও ইউজ করতো, সেটা অ্যাগেন বিউরোক্রেসি যেটা বলা হচ্ছে, এইসব কোম্পানি গ্রো করতে পারেনি তাদের বিউরোক্রেসির জন্য। and আমাদের আগে যেটা শুনতাম যে নন ব্র্যান্ড, তুমি বেটার জানতে পারবে, মানে এগুলো আমরা ছোটবেলায় শুনতাম, দিদা ওই ভুলভাল সিরিয়াল গুলো দেখতো, আর এইসব মানে ব্র্যান্ড গুলোর অ্যাড আসতো। আমি তোমাকে আজকে পেয়েছি, তোমার অ্যাক্সেস প্রত্যেকদিন পাওয়াটা একটু টাফ। তো হাউ তো প্রোডাক্ট রেঞ্জ অ্যাজ সাচ কিছু নেই। মানে কি হয়, ওদের একটা নর্মাল সিজনে যে বিক্রি হয় আর শীতে বিক্রি হয়। তো শীতে তাদের যদি জানবে যে জ্যাক অলিভ অয়েল, কোয়ালিটির কাছে কিছুই নেই। বাট ইউনিয়ন ইস্যুজের জন্য অ্যান্ড সেই প্রজেকশন সিন্স রাখতে পারে না, তারা যতটা গ্রো হওয়া উচিত, দিস ইজ হোয়াট আই ফিল। মানে কোম্পানি ইজ গ্রেট, প্রোডাক্টস আর গ্রেট, তারা ওই জন্য গ্রো করতে পারেন। অ্যান্ড বিউরোক্রেসি ইজ আ ভেরি, মানে তাদেরকে নিচে নিয়ে যাচ্ছে। একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবো, আই হোপ তারা না শোনে। শোনে? আমি তো চাই তারা শোনে, তাহলে যদি কিছু হয়। আমরা বাইরে এক্সপোর্ট করার কাজ নিই। বাইরে কি আছে, মেজরিটি মিডল ইস্ট, আফ্রিকা, সব জায়গায় এশিয়ানস অনেক আছে, ইন্ডিয়ানস অনেক আছে। তো হেয়ার অয়েল অ্যাজ এ ক্যাটেগরি ম্যারিকোর যায়, ইমামির যায়, ইজ এ ভেরি ওল্ড ব্র্যান্ড। তো আমরা পুশ করি বিকজ আমার কাছে অনেক এমএনসি ব্র্যান্ডও আছে যেটা আমি বাইরে পাঠাই, তার সাথে ইন্ডিয়ান ব্র্যান্ডসও ন্যাচারালি যায়, ডাবর আমলা এন্ড অল। তো পুশ করি। এবার এর, যা নর্মালি সেল হয়, আমরা তার থেকে বেশ ভালো অ্যামাউন্টেরই সেল করি। ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ, থার্ড মান্থ বেশ বড় হয়। এবার তাদের কিছু মার্কেটে, এবার এক্সপোর্টার তো সবাই আর মানে হাতে মানে ওরম নেই, তাদেরকে যখনই পেমেন্টের জন্য আমরা প্রেশার করি, তারা নর্মালি পেমেন্ট রিলিজ করার জন্য কিছু মার্কেটে বিক্রি করে দেয়। সেটা সব কোম্পানিতে হয়, HUL, PNG, এভরি কোম্পানি। মানে আরো বড় করে হয়, মানে ওরা এক্সপোর্টের দেখে ওরা মার্কেটেই বিক্রি করে দেয়। একটা দুটো মার্কেট জাস্ট একটু ডিস্টার্ব হয় যেখানে বিক্রি হতো না, তার জন্য যেটা আমরা ইভেন মানে একটা সাইজেবল নাম্বার ইন ক্রোর্স মানে করেছিলাম মান্থলি এ, সেটা বন্ধ করে দেয়। যে আমার মার্কেট, আমি এই মার্জিনে বিক্রি করছি, তো আমার এতটা আমার ডিসকাউন্ট যে যাচ্ছে এক্সট্রা ইনক্রিমেন্টাল 4-5, আমার মার্কেট নষ্ট হচ্ছে। কেউ যদি শোনে বা কোনো লোক যদি চেনে, প্লিজ এই ভিডিওটা ফরওয়ার্ড করুন। আপনাদের জন্য রেডিমেড ডিমান্ড কেউ ক্রিয়েট করছে না, আপনারা নিজে থেকেই চাইছেন না ব্যাপারটা হোক, কোম্পানিটাকে ওকে বেচে দিন। ইউ আর ওপেন টু বাইং দেম, রাইট?
যদি ভিডিওতে না ওটাই হয়, এর আমি নাম্বারস ওয়াইজ জাস্ট বলবো, আই থিঙ্ক হার্ডলি দে ডু 200-300 ক্রোর্স করে পুরো ইন্ডিয়াতে। আমরা অ্যারাউন্ড অ্যাজ আ ক্যাটাগরি, আমি অলিভ অয়েলটা ধরছি না, মান্থে আমরা 2 to 3 CR এ করেছিলাম, ফুল ফ্লেজেড না গিয়ে জাস্ট স্টার্ট করে। আর আরো যে প্রোডাক্টস আছে আমরা ওটা রেঞ্জটা বাড়িয়ে ইট ক্যান ডু ওয়ান্ডার্স। কেন কি আমার বলা উচিত না, বাট কালচারি প্রোডাক্টের মিটু প্রোডাক্ট বানিয়ে মামি is doing 3,500 crores। বোরো প্লাস কি বোরোলিনের মিটু প্রোডাক্ট। এই যে বাঙালি বুদ্ধি আর মেরো বুদ্ধির ডিফারেন্স। আজকে নর্থ অ্যান্ড ওয়েস্টে হিউজ নাম্বারস করছে, এরা ওটা করতে পারতো তারা। তোমারটা শুনবো না আফসোস করবো অ্যাজ এ বাঙালি। হ্যাঁ, তো মানে জ্যাক অলিভ অয়েল নিয়ে যে কথাটা চলছিল, মানে দে আর অলমোস্ট দি ক্যাটাগরি ক্রিয়েটার, উইচ ইজ ভেরি ভেরি টাফ, রাইট? তো তোমার কি মনে হয় ওদের সিক্রেটটা কোথায়, যেখানে বাইরের কোম্পানিগুলো পাত্তা করতে পারছে না? মানে আমার ভেরি বিগ ফ্যান অফ হার্শ মারিওয়ালা, রাইট? পাত্তা করতে পারেনি। জ্যাক অলিভ অয়েলের কি ছিল, আমাদের আগে উইন্টার সিজনে শুধু হিন্দুস্তান লিভারের প্রোডাক্টস বিক্রি হতো, ভ্যাসলিন বডি লোশন, পন্স বডি লোশন, ভ্যাসলিন জেলি। 2016-17 থেকে দুটো কোম্পানি ওদের শেয়ার খুব খেয়ে নেয়। একটা হচ্ছে নিভিয়া ফর হায়ার এন্ড ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি। সেকেন্ড ইস্টে জ্যাক অলিভ অয়েল। এখানে আবার মানে 2-3টে মেট্রিক্স আছে। কনজিউমারের কাছে তো ডিরেক্ট প্রোডাক্টটা যায় না, সেটা যায় থ্রু আ ডিস্ট্রিবিউটর, থ্রু আ হোলসেলার, থ্রু আ রিটেলার। ভ্যাসলিন বডি লোশন বা এইগুলোতে যে মার্জিনস থাকতো 20-25%-এ হোভার করতো। জ্যাক অলিভ অয়েল আর নিভিয়া সেটা 40%-এ, যদিও এমআরপি বাড়িয়ে দিত, বাট 40-45%-এ করতো। সবারই জন্যে মার্জিনটা থাকতো, বিট হোলসেলার, বিট ডিস্ট্রিবিউটর, বিট রিটেলার। আমি যদি একটা প্রোডাক্ট বেচে আমি 2 টাকা কামাচ্ছি হিন্দুস্তান লিভারের, আর একটা প্রোডাক্ট বেচে আমি 10 টাকা কামাচ্ছি, আমি তো 10 টাকার প্রোডাক্টটাই বিক্রি করবো শীতকালে। অ্যান্ড তারা তাদের যে নেটওয়ার্কিং ছিল রুরালে, ভালো পেনিট্রেশন হয়ে গেছিল, অ্যান্ড তারা একটা স্ট্যাগার্ড ওয়েতে করতো। স্ট্যাগার্ড ওয়ে মানে পুজোর আগে অবধি একটা রেট, পুজোর পরে একটা রেট। নর্মালি পুজো সেপ্টেম্বর অক্টোবরে হতো, নভেম্বরে আরো কম, মানে স্কিমটা কমিয়ে দিত, যার জন্য লোকে ইনভেস্ট করতো। এবার টাকাটা তো লিমিটেড আছে, অ্যান্ড আমাদের ইস্টে যে প্রোডাক্টের মার্জিন বেশি হাই থাকে সেটায় লোকে বেশি ইনভেস্ট করে। ওকে, তো মানে মনে করো যে ডিস্ট্রিবিউশন নিয়ে মানে আমরা এত কথা বলছি, অনেকে ইন্টারেস্টেড হবে তোমায় দেখে ডিস্ট্রিবিউশনে আসার। ডিস্ট্রিবিউশনের যদি ইকোনমিক্স বলতে পারো, যে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, স্টক রোটেশন কবে হয়, মার্জিন কেমন থাকে, কত টাফ বড় বড় কোম্পানি ম্যানুফ্যাকচারিং নিয়ে আসা, ছোট এফএমসিজি কোম্পানি আর বড় এফএমসিজি কোম্পানি ডিফারেন্সিয়েটার কি, তাদেরকে কিভাবে ক্র্যাক করতে হয় যদি একটু বলতে পারো। আমি ডিস্ট্রিবিউশন নিয়ে খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না, কেন কি আমার মানে ডিস্ট্রিবিউটারদের তো একটা অব্লিগেশন থাকে, আর একটা এরিয়াতে মানে তারা বন্ধ থাকে, ক্লোজড এরিয়াতে, যে এই এরিয়াতেই ডিস্ট্রিবিউশন করা যাবে। বাট ট্রেডারের ওরম কোনো জিনিস নেই, দে ক্যান সেল এনিওয়্যার দে ওয়ান্ট টু। বাট যখনই আমার স্কেল বাড়তে লাগে, তখনই আমি দেখি যে আমি যে অর্ডারটা প্লেস করছি, সেই সাপোজ আমি একটা 500 টাকার গুডসের অর্ডার প্লেস করছি, একটা ডিস্ট্রিবিউটর যদি 50 রুপিস বা 100 রুপিসে সেল করে, তো আমি তো কোনোদিনই ওই 500 টাকার গুডস পাবো না। আমি যদি ডিরেক্ট ডিস্ট্রিবিউটর হই, কোম্পানিকে কেন কি কোনো প্রোডাক্ট সেল করার জন্য আগে প্রজেকশন দিতে হয়, র মেটেরিয়াল আসবে 3 মাস 6 মাস আগে, কোম্পানিকে প্রজেকশন দিয়ে সেটা বানাতে হয়। সেই জিনিসটা তো কোনো ডিস্ট্রিবিউটর করে না, কেন কি দে আর ডিপেন্ডেন্ট অন দ্য সেলসম্যান, দে আর ডিপেন্ডেন্ট অন কোম্পানি স্পোকস। তো তাই জন্যই আমি আরো ডিস্ট্রিবিউশনে যাই, কেন কি আমি যখন নিভিয়ার ডিস্ট্রিবিউশন নিই তার আগে আমি ট্রেডিং করতাম, তো আমি দেখি যে স্টক কখনো অ্যাভেলেবল হয় না। যখন উইন্টারের টাইমটা তো 2-3 মাসের, তো ওতে স্টকই থাকে না। এবার আমি যদি ওটা ডিস্ট্রিবিউশন নিই, আমি কোম্পানির সাথে ডিরেক্টলি রিলেটেড হচ্ছি। অ্যান্ড প্লাস আর একটা যে জন্য আমি ডিস্ট্রিবিউশন নিই,
আমি যখনই নর্থ ওয়েস্ট সাউথ থেকে আমি গুডস আনতাম, সেখানকার লোকেরা গ্রো করতো। অবভিয়াসলি মানে আমি যার থেকে নিচ্ছি সে নাম্বার ওয়ান ডিস্ট্রিবিউটর হয়ে যাচ্ছে ইন্ডিয়াতে, মানে আমার ভলিউমটা ওরম থাকতো। এসে আমি কেটার করতাম, ওখানকার এএসএম আরএসএম হয়ে যাচ্ছে, ওখানকার আরএসএম এনএসএম হচ্ছে, ওখানকার ডিস্ট্রিবিউটর নাম্বার ওয়ান হচ্ছে। তো আমি দেখলাম যে ওরা গ্রো করছে, সো ওয়াই নট ইন ইস্ট? আমি যদি ইস্টে ওই সেম ইকোসিস্টেম করি, এখানে যদি গ্রো করাই, এটা একটা চ্যালেঞ্জ হিসেবে আমি নিই। তুমি যেমন এই অন্টারপ্রেনিওর ইকোসিস্টেমটা বানাও যে এখান অপরচুনিটি দেওয়ার জন্য, আমি ওই হিসেবেই এখানে নিভিয়ার ডিস্ট্রিবিউশনটা নিই। ফার্স্ট ইয়ারেই মানে আমার যে পোটেনশিয়াল থাকে তার 40-50%ই আমি কেটার করি, ওতেই আমরা ইন্ডিয়ার নাম্বার ওয়ান ডিস্ট্রিবিউটর হয়ে যাই। তো তখন দেখি যে দের ইজ হিউজ অপরচুনিটি। তারপর ম্যারিকোকে অ্যাপ্রোচ করি ডিস্ট্রিবিউশনের জন্য, ম্যারিকো আসে। কিন্তু যে জিনিসটা তুমি বললে বড় কোম্পানি আর ছোট কোম্পানি, বড় কোম্পানিরা স্টেটাস কোটা চেঞ্জ করতে চায় না। দে আর ভেরি সেন্ট্রিক, যে নাম্বারটা আমার অ্যাবনর্মালি আমি হাই যতই হচ্ছে। অ্যান্ড দেখো পলিটিক্স তো সব জায়গায় আছে। তোমার যদি মানে ন্যাশনাল হেড যদি নর্থ থেকে আসে, সে চাইবে নর্থই গ্রো করুক। সে যদি ওয়েস্ট থেকে আসে তো ওয়েস্টই গ্রো করুক। এতদিন ধরে নর্থ ওয়েস্ট সাউথ থেকেই সব ন্যাশনাল হেডে যাচ্ছে, তারাই নাম্বার কন্ট্রিবিউট করছে। ইস্ট তোমার কন্ট্রিবিউট কত 10-15% করছে, তারাই মেন কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। তো এবার সাডেনলি যদি একটা রিজন গ্রো করে যায়, যেমন নিভিয়াতে নাম্বার ওয়ান হয়, তো কেউ নাম্বার ওয়ান হওয়া মানে অন্যজন ওটা তো অত পজিটিভলি তো কেউ নেয় না, যে এতদিন ধরে তারা নাম্বার ওয়ান হচ্ছিল এখন এখানে নাম্বার ওয়ান হচ্ছে। তো সেটা দাবানোর চেষ্টা করে, স্কিম ডিফারেন্স করে দেয় অ্যাক্রস অল কোম্পানিজ। বিকজ ইস্টে ওই ক্যাপাসিটি সেল করার, ইনভেস্ট করে করার কেউ এতদিন করেনি। মানে আমি মানে আজকালকার দিনে যে ট্রেন্ড চেঞ্জটা দেখতে পাচ্ছি, থ্যাঙ্কস টু দা অ্যাডভেন্ট অফ কুইক কমার্স, রাইট? আগেকার দিনে আমরা মোট বলতাম যে একটা এফএমসিজি কোম্পানির তার ডিস্ট্রিবিউশন আছে, ডিপলি পেনিট্রেটেড, রুরাল হোক আরবান হোক, এত ইন্ডিয়ার এসটিডি কোডসের মধ্যে তার মাল যায়। এটাকে রিক্রিয়েট করতে হলে কারোর যদি 10,000 কোটিও থাকে, সে কালকে এসে আমাকে মারতে পারবে না, রাইট? আই এম ডিপলি এন্ট্রেন্সড এভরিওয়্যার। কিন্তু এই কুইক কমার্সের জন্য জেপটো হোক, বা আমি যদি ই কমার্সেরও কথা বলি, অ্যামাজন হোক, পুরো মিডলম্যান ব্যাপারটাকেই সরিয়ে দিয়ে তারা ডাইরেক্টলি কনজিউমারদের কাছে পৌঁছে দিচ্ছে। তো এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখো? এই যে কোম্পানিরা এটা করছে, তারা অফ লেট তাদের জন্য ডিফারেন্ট প্যাক সাইজেস করবে, কেন কি এটা তো একটা ইকোসিস্টেম। এই যে কিরানা আমাদের 1 crore যত ওরম আছে মম অ্যান্ড পপ স্টোরস, এরা একটা ক্রেডিট সাইকেলে চলে, ডিস্ট্রিবিউটর তাদেরকে ক্রেডিট দেয়, একটা সিস্টেমে চলে। ই কমার্স বা কিউ কমার্স যেটা দিচ্ছে, তারা তো পুরো রেঞ্জ রাখছে না, পুরো রেঞ্জ একটা ডিস্ট্রিবিউটর রাখে, পুরো রেঞ্জ রিটেলার রাখে, ডিসপ্লে রাখে, পুশ করা যায়। ই কমার্সে যেটা কাস্টমার চায় শুধু সেই প্রোডাক্টটাই নিতে পারে। এটা তাদের অ্যাজ আ শর্ট টার্ম বেনিফিট তারা দেখাচ্ছে, যে গ্রোথ হিসেবে, যেটা মডার্ন ট্রেডকে ওরা সাপোর্ট করতো। মডার্ন ট্রেড কনস্টিটিউট করতো 10% অফ দ্য টোটাল সেল, 90% জেনারেল ট্রেড করতো এই মম অ্যান্ড পপ স্টোর্স। কিন্তু মডার্ন ট্রেড এক্সাম্পল রিলায়েন্স যেটা দেখালো, পেপসি অ্যান্ড যে কোক যে আছে, তার একটা হিউজ নাম্বার রিলায়েন্স কন্ট্রিবিউট করতো। কিন্তু কি করলো, ওই কন্ট্রিবিউটিং ফ্যাক্টর করে সে নিজের ক্যাম্পাকে আগে সামনে রাখলো, তাদেরকে পেছনে রাখলো। ই কমার্সও সেম জিনিসটাই করবে, তারা মাসেল ফ্লেক্স করবে। একবার যখন মম অ্যান্ড পপ স্টোরস কে কাট করে দেবে, এই যে ইকোসিস্টেমকে ব্রেক করে দেবে, তখন নাম্বারের জন্য তো তাদের কাছেই যেতে হবে। বাট দে কুড অলসো বি এফএমসিজি কোম্পানিজ না? ফর এক্সাম্পল Yes, মনে করো yes, যে জেপটো আইটিসির আটা বিক্রি করছে, হ্যাঁ, প্রাইভেট লেভেল নিজে একদম করে দিল, একদম বেস্ট সেলিং এর পাশে নিজের একদম জিনিসটা 5 টাকা একদম কম দেবে। একদম একদম মানে আমাদের ইন্ডিয়ার জুগার হ্যাঁ পলিসি, হ্যাঁ যে সস্তা দেবে আমি তারই লয়ালিস্টের তো কোনো হ্যাঁ, ট্যাগ নেই হ্যাঁ। আমাদের। মানে তুমি মানছো, রাইট? হ্যাঁ, ট্রু, একদম। সব কোম্পানি, সব মডার্ন ট্রেডরাই অন্য কোম্পানি যেগুলো চলে তার সাথে নিজের প্রাইভেট লেভেল প্রোডাক্টসও করে। ওটা চলে না, কিন্তু একবার ভলিউম আর জিনিসটা এসে গেলে তখন দে উইল পুশ দেয়ার প্রোডাক্টস মার্জিন বেশি।
তো এটা কাইন্ড অফ ট্র্যাপ যেটা এফএমসিজি কোম্পানিজ এর বোঝা উচিত। মানে মিডিয়াম বিকামস আ কম্পিউটার। এক্স্যাক্টলি। আই হোপ দে আন্ডারস্ট্যান্ড দ্যাট। না, ওটা আন্ডারস্ট্যান্ডও করেছে। যেমন ডাবর অ্যান্ড ম্যারিকো, তারা মডার্ন ট্রেডকে খুব সাপোর্ট করতো, মানে গ্রোথ অ্যাজ আ গ্রোথ, কেন কি 90% এর ওপর তো আমি গ্রোথ বেশি দেখাতে পারবো না, কিন্তু 5% এর ওপর নাম্বার ওয়াইজ আমি গ্রোথ দেখাতে পারবো। এবার সব সিইও অ্যান্ড হেড অফ সেলস দেরই ওই গ্রোথের ওপর মার্জিন আছে, নট এন অ্যাবসলিউট ভ্যালু। দিস ইজ হোয়াট আই হ্যাভ আন্ডারস্টুড। তো তারা এই গ্রোথ ক্যাটাগরিটা দেখিয়ে তাদের জেনারেল ট্রেডটা যখন এফেক্ট হচ্ছিল, তো তারা ওখানে যে সাপোর্ট দিত, মানে এক্সাম্পল একটা প্রোডাক্টের 100 টাকা 70 টাকায় জেনারেল ট্রেডে পাওয়া যায়, ওটাই মডার্ন ট্রেডে পাওয়া যাচ্ছে 50 টাকায়। তারা তো কাস্টমারকে তো অত বিক্রি করতে পারবে না, তারা হোলসেলারকে দিয়ে দিচ্ছে। তো ওই হোলসেলার জেনারেল ট্রেড থেকে না নিয়ে সে 1-2 টাকা রেখে মার্কেট নষ্ট করে দিচ্ছে। তো আলটিমেটলি জেনারেল ট্রেডের জন্য যে ইকোসিস্টেমটা আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে সেলস অফিসার আছে, সেলসম্যান আছে, ট্রেড মার্কেটিং আছে। মডার্ন ট্রেডে ওরকম কিছু নেই, বাট পেনিট্রেশন এন্ড ডিস্ট্রিবিউশন এই জেনারেল ট্রেডই দিচ্ছে, নাম্বারটা জেনারেল ট্রেডই দিচ্ছে। মডার্ন ট্রেড বা ই কমার্স বা কিউ কমার্স এটা আরবান স্পেসিফিক ঠিক আছে, কিন্তু রুরাল যেটা 70% কন্ট্রিবিউট করে সেখানে তো পেনিট্রেশনটা হবে না। তো আলটিমেটলি ইউ আর ক্যানিবালাইজিং ইয়োর ওন সেট আপ নেটওয়ার্ক যেটা বানানো হয়েছে। তো তোমাদের মার্জিন তো খুব একটা থাকে না, এন্ড না। ফর মানে টু রিচ স্কেল ইউ নিড ওয়্যার হাউসেস, রাইট? True. সাপ্লাই চেইন ভালো করে ম্যানেজ করতেই হবে, True. লজিস্টিক্স ভালো করে True. ম্যানেজ করতেই হবে। তো কোনো এসওপি তোমার? বড় ভলিউম করতে গেলে ওয়্যার হাউস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে ছোট ছোট ওয়্যার হাউসে কাজ কোনোদিন হবে না। একটা বড় মানে 2000 to 10,000 স্কোয়ার ফিট ওয়্যার হাউস ইজ মোর দেন এনাফ টু ডু আ সাইজেবল বিজনেস। না হলে 1000-2000 স্কোয়ার ফিটেও হয়ে যায়। আমি বিলিভ করি 4টে মেন পার্সন থাকা উচিত। একজন যে গোডাউনে রিসিভিং হচ্ছে, আউটগোয়িং হচ্ছে, তার একজন হেড, তার আন্ডারে ডিফারেন্ট থাকবে। সেকেন্ড, যে অপারেটর বিলিং, কেন কি জিএসটি এইগুলো ইজ কোয়াইট কমপ্লিকেটেড। টিডিএস কাটা, টিসিএস এই করা, টিসিএস যদিও বন্ধ হয়ে গেছে, টিডিএস এইগুলো টাইমলি রিটার্ন দেওয়া। থার্ড, যে সেলস এর যে করবে, অ্যান্ড ফোর্থ অডিট, যে প্রপার জিনিসগুলো হচ্ছে কিনা। এই 4টে যদি না থাকে পিলার্স, বিজনেস যতই স্কেল করো বা বড় করো, পিলফারেজ অ্যান্ড লস হয়ে আলটিমেটলি ব্যাংকরাপ্ট হবে। আমি অনেক বড় বড় ডিস্ট্রিবিউটরকে দেখেছি, ভালো কাজ করেছে, আলটিমেটলি 4 বছর পর তাদের ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে গেছে, চেকস গুলো ছিল না। দেখো, আমার বলা তো উচিত না, বাট আমি একখানা বাজে প্র্যাকটিস দেখেছি তোমাদের ইন্ডাস্ট্রিতে, অবসোলেট ইনভেন্টরিকে রিলেবেল করে চিপকে দেওয়া। মানে তুমি আগ্রি করো, রাইট, ওটা আমার সাথে? না, অনেক সময় কি হয়, যে ডিস্ট্রিবিউটর কোম্পানি তাদের যে ইনভেন্টরি এক্সপায়ার হয়ে যায় সেটা রিপ্লেস করে দেয়, কিন্তু অন্যান্য স্টেটসে, এখানে কম হয়, অন্যান্য স্টেটসে যারা ট্রেডার হয় সেই ইনভেন্টরিটা তো তারা কোম্পানিকে ফেরত একটা সাইজেবল হলে দিতে পারে না। তো সেই ইনভেন্টরিটা তারা ডেট চেঞ্জ করে, But that is a criminal দ্যাটস offense. এ ক্রিমিনাল অফেন্স, যেটা হয় দিল্লিতে হয়, বম্বেতে হয়, মধ্যপ্রদেশে হয়, অনেক জায়গায় হয়। তো যারা শুনছে, মানে তারা যদি ডিস্ট্রিবিউশন বিজনেসে আসতে চায়, তাদের কি কি পয়েন্টস যদি দেখতে হবে, যদি বলতে পারে? ফার্স্টলি, ডিস্ট্রিবিউশন বিজনেসে আসতে গেলে তো ক্যাপিটাল মিনিমাম 25 to 50 lakhs লাগবে সাইজেবল বিজনেস করার জন্য। মানে ইফ ইউ ওয়ান্ট টু ডু আ গুড বিজনেস, 4-5 লাখ 10 লাখের হয়, বাট ইউ ওন্ট বি এবল টু স্কেল ইট। সেকেন্ড, মানে যাতে জিনিসটা ইজি হয়, একজন যে অলরেডি কোনো কোম্পানির সাথে অ্যাসোসিয়েটেড আছে, কেন কি আপনার এতে লাগবে তো কানেক্ট। তো কেউ কোনো কোম্পানির সাথে যদি কাজ করে থাকে, তাকে নেওয়াটা অনেক বেটার হয়, সো দ্যাট ওই রিসোর্সেস ম্যান পাওয়ারটা পাওয়া যায়। অ্যান্ড অবভিয়াসলি যে ওয়্যার হাউস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্টক স্টোর করার। আর আমি যে 4টে পিলার বললাম, সেই লোক হলে তাহলে কি ডিস্ট্রিবিউশন বিজনেসে আসা উচিত। আর একটা কোম্পানির ওপর কোনোদিনই ডিপেন্ডেন্সি থাকা উচিত না। একটা কোম্পানির ওপর ডিপেন্ডেন্সি থাকলে যখনই তাদের ম্যানেজমেন্ট চেঞ্জ হবে, আপনার কাছে ডিস্ট্রিবিউশন থাকতেও পারে, নাও থাকতে পারে। তো খুব
প্রবলেম হতে পারে, কিন্তু মাল্টিপল 4-5টা কোম্পানি থাকলে একটা গেলেও কোনো অসুবিধা হবে না, ওই টার্নওভারটা এখানে স্প্রেড আউট হয়ে যাবে। তোমার ডিস্ট্রিবিউশন ব্যবসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে হয়? সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে অবভিয়াসলি মানে কোম্পানিকে কনভিন্স করা যে মালদা আমার হ্যাঁ, যে ভাই তুমি গ্রো করবে, সাস্টেনেবল গ্রোথ হবে। কেন কি কোম্পানির মানে মেইন এটাই থাকে যে তুমি এই বছর করলে বা এই মাস করলে, নেক্সট কোয়ার্টার যদি না করো কি হবে, নেক্সট কোয়ার্টার তুমি এই মাসটা তো ভাবো। আর আমি তাদেরকে এটাই বলি যে আমার রিকোয়ারমেন্ট যদি 100 টাকা হয়, ইউ আর জাস্ট গিভিং মি 5 rupees, at least reach 50% of the capacity, then think যে নেক্সট ইয়ার ডিমান্ড হবে কিনা। আর নেক্সট ইয়ার তো এমনি হতে পারে ভূমিকম্প হলো, সব ভেঙেই গেল, তুমি সেলই করতে পারলে না, ওতেও তো তোমার জব চলে যাবে। তো এই যে একটা ল্যাকলাস্টার অ্যাটিটিউড আছে, একটা ডিফেন্সিভ মেকানিজম ওদের কাজ করে, এটা সব থেকে বড় চ্যালেঞ্জ হয়। মানে গ্রো অ্যাগ্রেসিভলি করতে চায় না, খুব কম লোককেই দেখেছি ওরকম অ্যাগ্রেসিভ গ্রোথ করতে। তো তোমার মতে, তুমি এতগুলো কোম্পানির ভেন্ডার হয়েছো, ডিস্ট্রিবিউটর হয়েছো, মানে সবচেয়ে ভালো বা মজাদার এক্সপিরিয়েন্স কার সাথে কাজ করে হয়েছে? সব থেকে আমার মানে ক্লোজ টু মাই হার্ট হচ্ছে নিভিয়া। মানে এমএনসি কোম্পানিদের সাথে কাজ করে বেশ মজা আছে। ওদের কি প্রসেস ডিফারেন্ট হয় ইন্ডিয়ানদের চেয়ে? ওরা অতটা, এরা কি আছে, এরা সেলস এর থেকে অন্যান্য নিটিগ্রিটিস এ ইন্ডিয়ান কোম্পানিজরা বেশি ফোকাস করে। নিজেরা গ্রোথ ওরম করতেও পারে না, আর যে গ্রোথ করে সেখানেও কাঠি করে। আর শুধু এটা না, মানে কি হয়, কারুর গ্রোথকে যে গ্রো করতে পারছে না সেটা এক্সকিউজ দেখায়, দেখো সে গ্রো করছে মানে সে আমার মার্কেটে ইনফিল্ট্রেট করছে, আমার মার্কেট বরবাদ করছে, কোনো প্রুফ দিতে পারে না। এই জিনিস এবার তুমি কারোর মাথায় যদি কন্টিনিউয়াস তুমি ঢোকাতে থাকো যে এর গ্রোথ তোমার অন্যান্য মার্কেট খারাপ হচ্ছে, তো কি হয় আলটিমেটলি ওখানে সেটাকে রেস্ট্রিক্ট করে দেয়। কিন্তু এমএনসি তে ওরম কিছু হয় না, তারা এমনিতেও তাদের ডিস্ট্রিবিউশন অত স্ট্রং না, মানে apart from HUL and PNG, so you can grow as much as you want to. একটা গুজরাটি কোম্পানি আছে, প্রাইভেট ইকুইটি ওয়ার্ল্ডে খুব তাদের সুনাম আছে, সবাই পয়সা দিতে চায়। ইনফ্যাক্ট অনেকবার মানে প্রমোটারটা অনেক কোম্পানি বানিয়ে বিক্রিও করে দিয়েছে। বেসিক্যালি ফগের পেরেন্ট ভিনি। তুমি ভিনিরও আই বিলিভ কাজ করো বা করতে চাও? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি কাজ করি, আচ্ছা। তো আমার খুব ইচ্ছে থাকে আগে থেকে ভিনির কাজ করার। আই থিঙ্ক ফেব্রুয়ারিতেই তার কাজ নিয়ে আমরা বেঙ্গলের হাব হই। ওকে। ভিনি অ্যাজ আ কোম্পানি তো প্রোডাক্টে ভালো, মানে বিশাল ডিমান্ড আছে, মানে ডিওড্রেন্টে ভিনি ইজ নাম্বার 1। মানে কোনো প্রোডাক্টের কি করে ইউ ক্যান মানে আন্ডারস্ট্যান্ড যে ইম্পর্টেন্স, যে সেম এমআরপি অন্য ডিও সাপোজ সেল হচ্ছে অ্যাট সে 70 rupees, অ্যান্ড যদি ভিনির প্রোডাক্ট বিক্রি হচ্ছে 90 rupees, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে ওই প্রিমিয়ামটা যে দিচ্ছে তাও নাম্বারটা হচ্ছে। সো বিকজ গ্যাস থাকে না, বেশি টেক হয়, মেবি তার জন্য সেটা অন্য অন্য ডিওতেও আছে, মানে নিভিয়া ইজ ইন্টারন্যাশনাল মার্কেট করে না ওইভাবে, রাইট? এক্স্যাক্টলি। ইটস অল অ্যাবাউট ন্যারেটিং স্টোরিজ দিস হ্যাঁ। ডেজ, মানে আমার তো তাই মনে হয়। এটা আমাদের পডকাস্ট শেষ হলো। ডিস্ট্রিবিউশন ব্যবসার অনেক কিছু জানতে পারলাম আমাদের ডিস্ট্রিবিউশন চ্যাম্পিয়নের কাছ থেকে। আই হোপ আমাদের আজকের পডকাস্ট আপনাদের শুনে ভালো লাগবে বা ভালো লেগেছে শুনে। নেক্সট ফর্টনাইট বা নেক্সট উইক আরেকজন পার্সোনালিটিকে নিয়ে আসবো ফ্রম আ প্রবাবলি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। সেও তার লাইফের কথা বলবে, সেও তার ব্যবসার কথা বলে আপনাদেরকে মোটিভেশন দেবে, ইন্সপিরেশন দেবে। আজকের জন্য এতটাই। টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।